নমস্কার, আমি শুভঙ্কর। আপনাদের এই যে আমি ভূমি সংক্রান্ত বিভিন্ন রকম যে আলোচনাগুলো করছি, বিভিন্ন বিভিন্ন রকম ভিডিও আমি বানাচ্ছি, তো আপনাদের আশা করি ভালোই লাগছে। এবং যদি আপনাদের কোনো রকম আমি যদি কোনো রকম সাহায্য আপনাদের করতে পারি, তাহলে অবশ্যই আমাকে সেটা আপনারা রেসপন্স করবেন। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটাই যে আমি যেই ভিডিওগুলো নিয়ে বিশেষ মানে এর আগে যে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তাতে আমি একটা ওয়ারিশ সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব বেশি গ্রামাঞ্চল বা শহরাঞ্চলেও টুকটাক হতে পারে, বিশেষত গ্রামাঞ্চলের দিকে বেশি হয়, যে জমিটার দখল দখল হয়তো দখল আপনার নামে আছে, বাট রেকর্ডটা অন্য কারণ না, বা আপনার কাছে আপনার দলিল আছে, কিন্তু গিয়ে দেখছেন জমির মানে যেটা পর্চাতে অন্য লোকের নাম। তো রিসেন্টলি আমাকে একজন মানে উনি হচ্ছে এই মানে এই তার দলিল, তো একটা কেস আমাকে পাঠিয়েছে মানে বিষয়টা এলআর অ্যাপিল করার জন্য। তো ক্রেতা হচ্ছে পরিতোষ দাস অ্যান্ড আদার্স, মানে ক্রেতা হচ্ছে পরিতোষ দাস, পিতা মধুসূদন দাস এবং শ্রীমত্তা বিমলা দাস, স্বামী মধুসূদন দাস। মানে মা এবং ছেলের নামে দলিল করেছে। কত সালে? এটা হচ্ছে 2011 সালে ওনারা কিনেছে। কার থেকে কিনেছে? এটা মিনতি সাঁতরা, স্বামী শ্রী মাধব সাঁতরা। তো এটা হচ্ছে আমার ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের একটা কেস, কেওটা মৌজা। এখানে ওনারা 2011 সালে জমিটা কিনেছে। এবার ওনাদের সম্পত্তিটার ক্ষেত্রে ওনাদের একজন মানে আমার কাছে যে কমপ্লেনটা আর কি মেনলি আসে, সেটা হচ্ছে মানে একটা সমস্যার মধ্যে ওরা পড়েছে। তো সেই বাবদ আমাকে একটু বলে যে আমার বাবার নামে, মানে পরিতোষ দাসের যে ছেলে আছে তিনি আমাকে বলছেন যে আমার বাবার নামে একটি জমি আছে 5 ডেসিবেল মতো। মানে এই যে দলিলটা আমি দেখাচ্ছি, দলিলটা আমি এখানে শো করছি, এই দলিলটা একটা সাব বিক্রয় কবলাপত্র দলিল। এটা রেজিস্ট্রি হয়েছে ওই বললাম 2011 সালে, আর এটা রেজিস্ট্রি হয়েছে রেজিস্টার হুগলি অফ এলআর অ্যাক্ট। এটা এটা সম্ভবত এডিএসআর থেকে এটা রেজিস্ট্রি হয়েছে। তো পরিতোষ দাসের ছেলে আমাকে একটা তার সমস্যার কথাটা জানিয়েছে। তো তিনি বলছেন যে আমার বাবার নামে একটি জমি আছে 5 ডেসিমেল, 40 বছর ধরে আমরা চাষ করছি, কিন্তু রেকর্ড করা হয়নি। রেকর্ডটি LR2 হবে। বিগত 3 বছর আগে একজন মুহুরিকে আমরা, মুহুরি যারা আছে মানে বিএলআরওতে সাধারণত যারা কাজ করে তাদেরকে মুহুরি বলা হয় বা ল ক্লার্ক বলা হয়। তো একজন মুহুরিকে আমরা দলিলটা দিয়েছিলাম। আমি মাঝে মধ্যে অনলাইনে গিয়ে মিউটেশন বাই প্লটে, আমাদের যে বাংলার ভূমি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে একটা অপশন আছে যে প্লট খতিয়ান ইনফরমেশন। তো আমার মনে হয় সেটাই উনি চেক করেছেন। তো মাঝে মধ্যে আমি অনলাইনে গিয়ে মিউটেশন বাই প্লটে গিয়ে চেক করি যে রেকর্ড হয়েছে নাকি। 1 বছর 2 বছর হয়ে গেল, রেকর্ড আর হয় না। কিন্তু হঠাৎ 2 সপ্তাহ আগে দেখছি ওই জমিটা পাশের বাড়ি একজনের নামে টোটাল 15 ডেসিমেল রেকর্ড করে নিয়েছে। কিন্তু আমার বাবা তো 5 ডেসিমেল কিনেছে, সেটাও রেকর্ড করে নিয়েছে। এবার মজার বিষয় হলো যে আমার বাবা যার কাছে কিনেছে সে 20 বছর আগে মারা গেছে। এবার আমি কি করে রেকর্ডটা আমার নিজের নামে করব? মানে পরিতোষ দাসের ছেলে আমাকে এটা বলছে, পরিতোষ বাবুর ছেলে আমাকে বলছে যে উনার পাশের বাড়ি যারা থাকে আর কি, তারা রেকর্ডটা নিজের নামে করে নিয়েছে এবং পরিতোষ বাবু এতদিন রেকর্ড করাননি। যাই হোক, সেটা বিভিন্ন রকম সমস্যা বা থাকতে পারে। তো আমাদের হচ্ছে এখন সমস্যার সমাধানটাই আমাদের করতে হবে। কে কেন রেকর্ড করেনি সেটা তো তারাই জানে। ঠিক আছে, চলুন তো আজকে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো আপনার সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রেই এমন ঘটনা ঘটে থাকে, বিশেষ করে গ্রামাঞ্চলে থেকে। মানে শহরাঞ্চলে 1 কাঠা 2 কাঠা বা 1 শতক 2 শতক জায়গার মানে বহুত মূল্য, কিন্তু গ্রামাঞ্চলের দিকে বিঘাকে বিঘা জমি মানুষ এইভাবে যে 2011 সাল হলো বা 12 সাল হলো বা তারও আগে তারা দলিল করে নিয়েছে, বাট রেকর্ড তারা করছে না। ঠিক আছে, রেকর্ড করেনি বা জানেই না রেকর্ড জিনিসটা কি। মিউটেশন হ্যাঁ করেছে, তো পঞ্চায়েত থেকে ট্যাক্স দিয়েছে,
ট্যাক্সের মিউটেশন আছে তার কাছে, বাট তার মেন যে আরেকটা মিউটেশন ওকে করতে হয় সেটা হচ্ছে বিএলআরও মিউটেশন। বিএলআরও মিউটেশনটার ক্ষেত্রে কি অনেক মানুষই ওয়াকিবহাল থাকে না। তো যাই হোক, মূল ঘটনায় আছে। তো আপনার কথার সারাংশ অনুযায়ী আপনার বাবা যে 5 ডেসিমেল জমিটি কিনেছিলেন তার দলিল আছে, এবং সেই জমি চাষবাস করছেন আপনি 40 বছর ধরে। ভালো কথা। অথচ সেই জমি সম্প্রতি অন্য একজন, মানে আপনার অর্থাৎ পাশের বাড়ির লোক তার নিজের নামে রেকর্ড করে নিয়েছে। ঠিক আছে, তো রেকর্ড করে নিয়েছে, রেকর্ড অবৈধভাবে হয়েছে আপনি বলছেন। এটি মানে জাল ভাবে মিউটেশনটা হয়ে গেছে, বা রং রেকর্ডিং হতে পারে। মানে দেখুন, আমার ধরুন পাশের বাড়ির কোন একজন ব্যক্তি, সে হঠাৎ একটু যদি প্রভাবশালী লোক হয় বা নাও হলো, নর্মাল, অনেক ক্ষেত্রে হয় কি ভুলভাবে দেখবেন, সবার সাথে হয় না, মানে বিশেষত যারা এই বিএলআরওতে মুহুরির কাজ করে বা ল ক্লার্কের যারা কাজ করে, লয়ের কাজ যারা কাজ করে, তাদের অনেক সময় মানে বিশেষত যারা কেস এন্ট্রি করে তাদের নাম্বারটা বিএলআরও থেকে রেজিস্টার করাতে হয়। মানে ওদের যে বাংলার ভূমি ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ওটাকে রেজিস্ট্রি করাতে হয়। তো অনেক ক্ষেত্রে আমাদের ফোনেও একটা দুটো এরকম মেসেজ বা ইমেল আইডিটাও ইমেলে আসে যে হয়তো আমি পোলবাদাতপুর ব্লকের কোনো কাজ আমি জমা দিলাম, কিন্তু আমার কাছে মেল আসলো কি যে পোলবাদাতপুর ব্লকেরই মেল আসলো যে পান্ডুয়া বলছি, মানে মহানাতের কোনো হয়তো কেস অমুক তারিখ হিয়ারিং আছে, আমার কাছে মেল আসলো। এই জিনিসগুলো হয়, এগুলো ভুলবশত হয়ে যায় অনেক ক্ষেত্রে। কোনো আরো বা যে রেভিনিউ অফিসার আছে, অর্থাৎ রেভিনিউ অফিসার, তিনি হয়তো ভুলভাবে হয়ে গেছে বা প্রভাবিতভাবে হয়ে গেছে, বা তাকে ভুল জিনিস দিয়ে করানো হয়েছে। তো যেভাবেই হোক সেটাকে আমাদেরকে এখন কারেকশনের পদ্ধতিটা তাকে বলতে হবে। তো চলুন শুরু করি। এবার মেন সমস্যাটা হচ্ছে উনার এটা, যে উনার বাবার একটা জমি বাবা কেনে, এবং সেটা টোটাল জমিটা 15 ডেসিমেল, মানে উনার বাবাকে যে জমিটা বিক্রি করা হয়েছে সেটা 5 ডেসিমেল। 5 ডেসিমেল মানে 5 শতক। টোটাল জায়গাটা হচ্ছে 15 শতক, তার মধ্যে উনার বাবাকে বিক্রি করা হয়েছে 5 শতক। তো ওই জমিটা ওরা 40 বছর আগে কিনেছে। 40 বছর আগে মানে কথাবার্তা বলে হয়তো দলিল সেই সময় করেনি, 2011 সালে এসে ওরা দলিল করেছে, এবং দখলে ওরা 40 বছর ধরে রয়েছে। তো পাশের বাড়ির কোনো একজন লোক সেটা তার নিজের নামে রেকর্ড করে নিয়েছে, কিন্তু পরিতোষ দাস যে লোকের থেকে কিনেছিল, মানে এই যে মিনতি সাঁতরা, ইনি মারা গেছে প্রায় 20 বছর আগে, মানে আজকের ডেটে 2025-এ দাঁড়িয়ে ইনি মারা গেছে প্রায় 20 বছর আগে। তো এই সমস্যাটা রং রেকর্ডিং হতে পারে, যেটা রং মিউটেশন বা বিভিন্ন রকম ফ্রড মিউটেশন হতে পারে। চলুন তাহলে বিষয়টা ধাপে ধাপে আলোচনা। আচ্ছা, এবার আমরা ধাপে ধাপে তো আলোচনা করবই, কিন্তু তার আগে কিছু প্রমাণপত্র আপনাকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, যেমন যেটা হচ্ছে আপনার বাবার যে ক্রয় দলিল, সেই সেল ডিডটা আমার দরকার। দ্বিতীয় নম্বর হচ্ছে দীর্ঘদিন বাবদ আপনি চাষ করেছেন তার প্রমাণ, মানে যেমন হচ্ছে ধরুন আপনি খাজনা দিয়েছেন, মানে পঞ্চায়েতে ট্যাক্স দিয়েছেন, বিদ্যুৎ বিল, কৃষি সাবসিডির বিল, যে আমাদের সরকার থেকে বিভিন্ন রকম কৃষিকাজের ওপর সাবসিডি দেয়, তার কোনো বিল বা কিছু। ঠিক আছে, যিনি জমিটা বিক্রি করেছে, মানে আপনার বাবাকে এই যে মিনতি সাঁতরা যে বিক্রি করেছে, মিনতি সাঁতরার মৃত্যু সনদ শংসাপত্র, মানে ডেথ সার্টিফিকেটটা আমার লাগবে, দরকার, এই কেসের ক্ষেত্রে দরকার। এবার মিউটেশন করা লোকের মিউটেশন কপিটি অনলাইন বা অফিস থেকে আপনি সংগ্রহ করে আমাকে দেবেন। মানে আমার কি কি লাগবে, তার মানে আমার লাগবে হচ্ছে গিয়ে আপনার বাবার ক্রয় করা দলিল। এই কেসটা যদি আমি যেই জিনিসগুলো, এই কেসটাকে মানে আমি তো এটাকে এলআর আপিল করব, বা আমি এটাকে মিস কেস করব। তো মিস কেসের ক্ষেত্রে বা মিসলেনিয়াস কেসের ক্ষেত্রে তো আমার টোটাল 4টে জিনিস আমার দরকার। 4টে জিনিসের মধ্যে আমার 1 নম্বর হচ্ছে আপনার বাবার সেল ডিড। আচ্ছা, দীর্ঘদিন চাষের প্রমাণ, মানে কৃষি সাবসিডির প্রমাণ হতে পারে, বা আপনি চাষ করেছেন ব্যাংক থেকে লোন নিয়ে,
হয়তো এর আগে, মানে 40 বছরের আগে, মানে 40 বছর, মানে আপনি 2011-র আগে, আমি এটা বলতে চাইছি। যেহেতু আপনি ওই জমিতে দখলে আছেন, তো দখলের প্রমাণ হিসাবে আমার ওই জিনিসটা লাগবে। আর তারপর হচ্ছে আপনি যার থেকে কিনেছেন মিনতি সাঁতরা, এই মিনতি সাঁতরার ডেথ সার্টিফিকেট লাগবে, এবং যেই লোকটি আপনার ওই দাগটা তার নিজের নামে করেছে বা খতিয়ানটা নিজের নামে টেনেছে, তার পর্চা বা সার্চিং কপি। এই টোটাল 4টে জিনিস আমার লাগবে। এবার পরবর্তী ধাপ আপনি যেটা করবেন সেটা হচ্ছে সংশ্লিষ্ট ব্লক ল্যান্ড রিফর্মস অফিসে আপনি যোগাযোগ করুন। অভিযোগে উল্লেখ করুন যে আপনার জমি আপনার বাবার কেনা, একটা নর্মাল অভিযোগ সাদা পাতায়। সব থেকে ভালো হয় 10 টাকার কোর্ট ফি নিয়ে ডেমি পেপারের উপরে যদি আপনি অভিযোগটা লেখেন। তাও যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি নর্মাল একটা সাদা পাতাতেও বিএলআর সামনে গিয়ে কথাটা বলে তারপর আপনি একটা অভিযোগ লিখতে পারেন। কি লিখবেন? টু দ্য ল্যান্ড রিফর্মস অফিসার, যেই ব্লকের আপনার পড়ছে সেই ব্লকের নাম আপনি ওখানে দেবেন। দিয়ে আপনি দেবেন যে আপনার বাবার কেনা জমি আপনারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন। একজন ব্যক্তি জালিয়াতি করে আপনার নামে, সে তার নামে রেকর্ড করে নিয়েছে। প্রকৃত মালিক হিসাবে আপনার বাবার নামে রেকর্ড করার দাবি জানান। ঠিক আছে? মানে আপনাকে বিষয়বস্তুটা বলে দিলাম যে আপনি সাদা কাগজের মধ্যে আপনি প্রথমে লিখলেন টু দ্য ল্যান্ড রিফর্ম অফিসার, যেই ব্লক সেই ব্লকের নাম, ব্লকের অ্যাড্রেস, সাবজেক্ট যে আপনার বাবার এই যে জমি জালিয়াতির জন্য আবেদনপত্র দিয়ে, যাই হোক তার তলায় মাননীয় মহাশয়া। তো প্রথম সাবজেক্ট হচ্ছে এটা যে আপনার বাবার কেনা জমি, মানে আপনার বাবা কার থেকে কিনেছে সেই দলিল নাম্বার অমুক তমুক সমস্ত কিছু দিয়ে, এটা হচ্ছে একটা প্যারা। দ্বিতীয় প্যারাগ্রাফটা হচ্ছে এটাই যে আপনারা দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন, তো ভোগ দখলে থাকার জন্য কি কি ডকুমেন্টস আপনি প্রডিউস করছেন সেগুলো ওখানে লিখুন। তৃতীয় নম্বর হচ্ছে একজন অন্য ব্যক্তি জালিয়াতি করে নিজের নামে রেকর্ড করে নিয়েছে, তার মানে নিজের নামের জন্য তার ওই জায়গাটায় তার পর্চার কপিটা দিন, মানে পর্চার দাগ নাম্বার খতিয়ান নাম্বারটা সেটা দিন। 4 নম্বর হচ্ছে প্রকৃত মালিক হিসাবে আপনার বাবার নামে রেকর্ড করার জন্য আপনি দাবি জানান। আপনার বাবা জীবিত, তার নামে রেকর্ড করার জন্য আপনি দাবি জানান। আপনার বাবার আধার নাম্বার, ভোটার কার্ড নাম্বার সবকিছু দিয়ে 1 কপি ছবি দিয়ে আপনি রিসিভিং করুন, ডকিটে গিয়ে রিসিভ করুন। 3 নম্বর, এবার হচ্ছে আমরা আরেকটা জিনিসের জন্য আমরা আলোচনা করছি। ধরুন 30 দিনের মধ্যে শুনানি চেয়ে রিভিশন মামলা করতে পারে না, মানে আমাদের কোর্ট WBLR অ্যাক্টে 1955 অনুযায়ী রিভিশনাল অ্যাপ্লিকেশন হয়। কিরকম দেখবেন, বাংলার ভূমিতে একটা 30 days মিউটেশন বলে একটা অপশন আছে। তো ওই অপশনটা আমাদের, হয়তো আমরা জানি যে ওই অপশনটা আমাদের কাজে লাগবে না, কিন্তু না, লাগবে। কিরকম লাগবে? একটা WBLR অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 অনুযায়ী রিভিশনাল অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন ফ্রম MA, ভালো করে বলছে, M ফর মঙ্গোলিয়া, MA। ঠিক আছে? এই ফর্মে আপনি আবেদন করবেন BLRO অফিসে। আপনার যে সংশ্লিষ্ট BLRO অফিস আছে সেই অফিসে আপনি আবেদন করবেন। শুনানি হবে। যদি তারা না শোনে, শুনানির সময় যদি তারা না শোনে, তাহলে আপনি SDLR অর্থাৎ সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিসারের কাছে আপিল করতে পারেন। ঠিক আছে? 30 দিনের মধ্যে যে আপনি মিউটেশন রিভিশনাল মামলা করবেন, এই মামলাটা সব থেকে ভালো হয় কোনো কোর্টের অ্যাডভোকেটকে দিয়ে আপনি জিনিসটাকে করান, ঠিক আছে? তার লিগাল নোটিশ করুক, নোটিশ করার পরে সংশ্লিষ্ট BLRO বা DLROতে আপনি কেসটাকে, ফাইলটাকে জমা করুন। এই অনলাইন ফর্ম এ যে অ্যাপ্লিকেশনটা, এটা আপনি অনলাইনে পাবেন না, মানে অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না, আপনাকে করলে অফলাইনে করতে হবে। তো এই সমস্ত কাগজপত্র আপনি যে, আর সব থেকে যেটা আমার মেন, যেটা বেশি দরকার, সেটা হচ্ছে উনি, মানে যেই ব্যক্তি যে রেকর্ডটা করে নিয়েছে সেই ব্যক্তি রেকর্ডটা কি হিসাবে করলো, তাকে অর্ডারটা কে দিয়েছে? BLRO দিয়েছে। তো সেই অর্ডার শিট আপনাকে তুলতে হবে, তার কেস নাম্বার দিয়ে সংশ্লিষ্ট BLRO অফিসে রিসিভ করান। 2 দিন 1 দিন পরে আপনাকে ডেকে আপনাকে অর্ডার শিটটা দিয়ে দেবে, বা আপনি খোঁজ করে অর্ডার শিটটা তুলে নেবেন। তো অর্ডার শিটের কপিটা দেবেন, যেই অ্যাডভোকেট করছে তার একটা ওকালতনামা দেবেন। ওকালতনামা দিয়ে WBLR অ্যাক্টে 1955 অনুযায়ী রিভিশনাল অ্যাপ্লিকেশন আপনাকে করতে হবে।
ফর্ম এ তে আবেদন করতে হবে ডাব্লিউবি মানে সংশ্লিষ্ট বিএলআরও অফিস বা ডিএলআরও অফিস। আমার সব থেকে যেটা হয় সেটা হচ্ছে এই জাতীয় কেসগুলি এগুলি বিএলআরও অফিসেই জমা হয়, ডিএলআরও অফিস যায় না। তারপরে ধরুন শুনানি আপনাকে হবে, তো শুনানির আগে যদি ইনকোয়ারি দেয় তো ইনকোয়ারিও হবে। আচ্ছা, ইনকোয়ারি হওয়ার পরে তারপরে যদি যখন শুনানি হবে, ঠিক আছে, অ্যাড্রেস দিয়ে তাকে আপনি চিঠিটা পাঠাবেন। তারা ধরুন আসলো না, যেদিন আপনার শুনানি হলো সেদিন তারা আসলো না, তাহলে আপনি কি করবেন? তখন বিএলআরও বলবে যে তারা আপনি আসেনি, তাহলে আপনি কোর্টে যান, আপিল করুন, ঠিক আছে। তখন আপনি কি করলেন, সমস্ত বিষয়টা সেম রেখে বিএলআরও ওরা যে আসলো না তার একটা কপি নিয়ে, মানে বিএলআরও অফিস থেকে কোনো একটা কপি নিয়ে আপনি এসডিএলআর অর্থাৎ সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিসে আপিল করুন। সেম ভাবে যেভাবে বিএলআরওতে করেছেন সেম ভাবে ওই কেসটা ওইখানে ফাইল করুন। নচেত আরো একটা সব থেকে বড় প্রবলেম, আপনি সিভিল কোর্টে মামলা করতে পারেন। দেখুন, মামলা থেকে আমরা একটু বিরত থাকি। কেন? আপনার বাবার আশা করি বয়স হয়েছে, মামলা হলে মামলা চলতেই থাকবে। এবার বিএলআরও অফিসের থেকে যখন মামলা আপনার সম্পূর্ণ হবে তখন হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর আমাদের এটা চলতেই থাকে। তো প্রশাসনিকভাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আপনি সিভিল কোর্টে টাইটেল সুটে, ওনারশিপ ডিক্লারেশন সুটে আপনি মামলা করতে পারেন। মামলা হবে মালিকানা ঘোষণার জন্য, ভুল রেকর্ড বাতিল করার জন্য এবং দখল সুরক্ষার জন্য, ঠিক আছে। এই তিনটে আপনি যার সাথে অ্যাডভোকেটের সাথে কথা বলবেন তাকে বলে দেবেন যে এই তিনটে বিষয়ের ওপরে তার মামলাটা করতে। একটা হচ্ছে ভুল রেকর্ড বাতিল করার জন্য, ক্যান্সেলেশন অফ রং রেকর্ড বা রং মিউটেশন, আর দখল সুরক্ষার জন্য অর্থাৎ ইনজাংশন সুট, ঠিক আছে, আর মালিকানা ঘোষণার জন্য। আপনার কাছে দলিল আছে, কোর্টের তারা যদি ধরুন বিএলআরও অফিসে যেদিন হিয়ারিং হলো তারা আসলো না, এসডিএলআরও অফিসে যখন আপিল হলো তারাও আসলো না, তখন আপনাকে কি কোর্টের দ্বারস্থ হতেই হবে। তাকে একটা কোর্টের লিগাল নোটিশ পাঠান, নোটিশ পাঠিয়ে আপনি সিভিল কোর্টে টাইটেল সুটে মামলা করতে পারেন বা ওনারশিপ ডিক্লারেশন, ওই টাইটেল সুট ওনারশিপ ডিক্লারেশন একই জিনিস, ওই বিষয়ে আপনি মামলা করতে পারেন। তো মামলা আপনাকে এই তিনটে মানে সাবজেক্টের উপরে মামলা করতে পারেন। 5 নম্বর আরেকটা পদ্ধতি আপনার আছে, সেটা হচ্ছে মানে সেটা থেকে যতটা পারবেন একটু বিরত থাকতে, তাও এটা একটা মানে সলিউশন, ঠিক আছে। এটা যদি আপনার মানে সব থেকে ভালো হয় যে আপনি যখন কোর্টে মামলা করছেন, ঠিক আছে, তখনই আপনি এই 5 নম্বরটাও অ্যাপ্লাই করতে পারেন। যেমন হচ্ছে, যেহেতু আপনি বলছেন জমির প্রকৃত মালিকের মৃত্যু হয়েছে অনেক বছর আগে, তাহলে বর্তমানে রেকর্ড করানো ব্যক্তি জাল দলিল বা ভুয়ো ওয়ারিশ দেখিয়ে রেকর্ড করে নিয়েছে, হতেই পারে। মানে এক্ষেত্রে কি হয়, ধরুন এই সম্পত্তিটা বিক্রি করেছে মিনতি সাঁতরা, তো মিনতি সাঁতরা 20 বছর আগে মারা গেছে। 20 বছর নয়, মানে অ্যাকচুয়ালি মিনতি সাঁতরা প্রপার মারা গেছে হচ্ছে ওই মোটামুটি 25, তো মোটামুটি 9-10 করে মারা গেছে। তো 20 বছর আগে যদি মিনতি সাঁতরা মারা গিয়ে থাকে, তাহলে আপনার সব থেকে যেটা হচ্ছে যে আপনি ভুয়ো ওয়ারিশ, তার ওয়ারিশরা হয়তো বিক্রি করে দিয়েছে, তো এতে ফৌজদারি একটা অপরাধে মামলা, মানে আপনি ফৌজদারি অপরাধ আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোর্টে আপনি 420 আছে, 468 আছে এবং 471 আছে, 420 নম্বর একটা ধারা আছে, 420 মানে 420 যেটা বলে, ঠিক আছে, 420 আইপিসি একটা মামলা হয়। তারপরে হচ্ছে 468 মামলা হয়, 471 আইপিসি একটা মামলা হয়। তো এই জিনিসগুলো দিয়ে আপনি থানায় লিখিত অভিযোগ দিন, তাতে যদি আপনার সমস্যা হয় তো খুবই ভালো, কোর্টেরও নোটিশ আপনার সাথে রয়েছে, তাতে নিয়ে জিনিসটা আপনি কাজটা করতে পারবেন। এবার দেখুন, একজন ভালো আইনজীবী বা যারা মিউটেশন কনসালটেন্ট যারা আছে তাদের সাহায্য নিন, কেসটা আইন মাফিক এবং সঠিক পথে চলুন, জমি আপনার ফিরে আসবেই, ঠিক আছে। আজকে আপনিও বা আমিও যদি ভুলভাবে বা জালভাবে কোনো রেকর্ড করে নিই, আমার জেনারেশন কেটে যাবে, আমার ছেলের জেনারেশন কেটে যাবে, বা মেয়ের জেনারেশন কেটে যাবে,
তাদের পরের জেনারেশনে গিয়ে যদি জিনিসটা সামনে আসে তখনও কিন্তু রেকর্ডটা কারেকশন হবে। তাতে হয়তো এই বিএলআরও থাকবে না, আরও থাকবে না, অন্য 4-5টা বিএলআরও চেঞ্জ হবে, তারও বেশি হতে পারে, কিন্তু রেকর্ডটা কারেকশন হবে। ঠিক আছে, আপনার জমি আপনি পাবেন, এরকম না, হাল ছাড়বেন না, আশা ভরসা রাখুন এবং যেইভাবে আমি বলছি আপনি সেইভাবে এগোতে থাকুন, আপনার জমি আপনি পাবেন। দেখুন, আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি, মানে এই কেসের সাথে রিলেটেড, এবং এটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আমরা যে মিউটেশন করি বা পর্চার জন্য দরখাস্ত করি, পর্চাটা করি, এবং আমার খতিয়ান, এখন দেখুন অফিস থেকে আমাকে কোনো অফিস কপি সিলমোহর দিয়ে আগে যেটা দিত ওরকম কোনো অফিস কপি কিন্তু আমি পাই না, মানে আমরা পাই না। আমরা পাই কি, ডিজিটালি সিগনেচার বলা একটা কপি আমরা পাই, যেখানে বিএলআরও সিগনেচার আছে, এই সমস্ত কপি আমরা একটা পাই। তো এই ক্ষেত্রে আপনার খতিয়ানটা সঠিক কিনা তা প্রতি 6 মাস অন্তর অন্তর একবার করে চেক করবেন। এটা সবার ক্ষেত্রে, মানে শহরাঞ্চল, গ্রামাঞ্চল, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যাদের যাদের জমি আছে এবং নিজের নামে রেকর্ড আছে, তারা কিন্তু বিভিন্ন রকম বাংলার ভূমিতে একটা গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে একটা লগ ইন করুন, লগ ইন করে, বা অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আছে, সেখান থেকে আপনারা প্রত্যেক 6 মাস অন্তর অন্তর নিজের মানে খতিয়ান এবং দাগটা চেক করুন, যে দাগটা আপনার খতিয়ানটা সেম আছে কিনা। বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকে তাদের এটা বেশি করা দরকার। আচ্ছা, আমি আরেকটা বিষয়, আমাকে দাদা বলছেন যে আমাকে যে আমি চিঠিটা, মানে বাংলায় যে বিএলআরওকে একটা দরখাস্ত করবো, সেই দরখাস্তটা আমি কিভাবে লিখবো। মানে ধরুন, ওই আপনাকে বললাম যে প্রতি মানে বাংলায় লিখবেন প্রতি, যে ব্লক ল্যান্ড মানে ভূমি সমষ্টি আধিকারিক, ঠিক আছে, যেই ব্লকের নাম দেবেন, মানে কোন ব্লক, সেটা কি ত্রিপুরামগরা ব্লক, না পোলবাদাতপুর ব্লক, না পান্ডুয়া ব্লক, কোন ব্লক, সেই ব্লকের নাম দেবেন, জেলার নাম দেবেন এবং ব্লকের অ্যাড্রেস দেবেন। বিষয় দেবেন যে জমি ভুয়ো ভাবে অন্যের নামে রেকর্ড সংশোধনের জন্য আবেদন। ঠিক আছে, ভালো করে বুঝবেন, জমি ভুয়ো ভাবে অন্যের নামে রেকর্ড করায় সংশোধনের জন্য আবেদন। এবার শুরু হলো বিষয়। মহাশয়, মহাশয়া, নম্র বিনয়ে আপনাকে জানাচ্ছি, ভালো করে আমার লাইনগুলো ফলো করবেন। নম্র বিনয়ে আপনাকে জানাচ্ছি, আমার পিতা আপনার বাবার নাম দেবেন, আমার দাদু দাদুর নাম দেবেন। মানে দাদু মানে কি, যে আমার পিতা, মানে আপনার পিতার নাম দিলেন, তারপরে বয়ানটা হবে আপনার বয়ানে, এবং আপনি ওখানে বলবেন যে আমার পিতা আপনার বাবার নাম দিলেন, তার পিতা আপনার দাদুর নাম দিলেন, গ্রামের নাম দিলেন, মৌজা কোন মৌজার অন্তর্গত সেটা দিলেন, থানা দিলেন, থানার নাম, জেলার নাম দিলেন। এইবারে বিষয়বস্তু, একখানি জমি আমার বাবা কিনেছিলেন, পরিতোষ দাস কিনেছিলেন অমুক ব্যক্তির থেকে, যে ব্যক্তির থেকে কিনেছেন সেই ব্যক্তির আপনি নাম দেবেন, এবং দলিল রেজিস্ট্রেশন নাম্বার এত। দলিল নম্বর জানা যদি না থাকে, সেখানে আশা করি আছে, তো অনেকের ক্ষেত্রে যদি জানা না থাকে, মানে এই ভিডিওটা তো সবারই ক্ষেত্রেই, তো কারো যদি দলিল নম্বর জানা না থাকে, সেখানে আপনি রেজিস্ট্রেশনের তারিখটাও সেখানে মেনশন করতে পারেন। ক্রয় করেছিলেন কত শতক জমি? 5 শতক জমি, মানে 5 ডেসিমেল। পরবর্তী প্যারাগ্রাফ, আমার পরিবার সহ বিগত 40 বছর ধরে উক্ত জমিতে আমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে কায়েম আছি। ভালো করে আমার লাইনগুলোকে ফলো করবেন, সেইভাবে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন যে আমার পরিবার সহ বিগত 40 বছর ধরে উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে দখল ও ভোগ দখলে রয়েছে, যার সমর্থনে আমাদের কাছে খাজনার রসিদ ও বিভিন্ন রকম তথ্য প্রমাণাদি আছে। কি কি তথ্য প্রমাণাদি আছে? ওই বললাম, কোনো কৃষি সাবসিডির বিল, বা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি করেছেন, বা বীজ আপনি পারচেস করেছেন, কিনেছেন, কোন জমির ক্ষেত্রে কিনতে হয়, এই যে জিনিসগুলো, এইগুলো আপনি ওখানে সাবমিট করলেন। কিন্তু পরবর্তী প্যারাগ্রাফ, কিন্তু দুঃখের বিষয়, সম্প্রতি আমি অনলাইনে মিউটেশন স্ট্যাটাস দেখতে গিয়ে লক্ষ্য করি যে উক্ত জমিটি মোট 15 ডেসিমেল জমি আমাদের পাশের বাড়ির অবৈধ রেকর্ডকারীর নাম ওখানে দেবেন। যদি ঠিকানা জানা থাকে ঠিকানা দেবেন, তার বাবার নাম দেবেন, জাতি দেবেন, ধর্ম দেবেন, এটা বয়স সেটাও দেবেন, নামের মিউটেশন হয়ে গিয়েছে। পরবর্তী প্যারাগ্রাফ, তাছাড়া
যার থেকে জমি ক্রয় করা হয়েছিল সেই ব্যক্তি বহু বছর আগে, মানে এক্সাক্ট কত বছর আগে মারা গেছেন, সেইটা আপনি দিয়ে দেবেন। অতএব বর্তমানে রেকর্ড করানো ব্যক্তি কোনোভাবেই ওই জমির মালিক হতে পারেন না এবং সম্পূর্ণ অবৈধভাবে প্রতারণার মাধ্যমে জমি নিজের নামে মিউটেশন করিয়েছেন। অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ, 1 নম্বর, উক্ত ভুল রেকর্ড বাতিল করা হোক। 2, আমার পিতার নামে সঠিক মিউটেশন এবং রেকর্ড করা হোক। 3, প্রয়োজন বোধে আমাকে শুনানির সুযোগ দেওয়া হোক। মানে আপনার পিতাকেই কিন্তু ডাকবে ওখানে, কিন্তু আপনাকে সুযোগ দেওয়া, মানে আপনাকে নোটিশ করা হোক। আমি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করছি। পরের লাইন, আপনার বিশ্বস্ত, আপনার নাম, মানে এটা কিন্তু ছেলের নাম হবে, বাবার নাম হবে না, কিন্তু বাবার হয়ে ছেলে অ্যাপ্লিকেশন করছে বিএলআর, এখানে ছেলের নাম হবে। আপনার বিশ্বস্ত, আপনার নাম, ঠিকানা, আপনার নাম দেবেন, মোবাইল তলায় পিতার নাম দেবেন, মানে আপনার বাবার নাম দেবেন, ঠিকানা দেবেন, মোবাইল নম্বর দেবেন, আবেদনের তারিখ দেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা সংযুক্ত করবেন। এবার সংযুক্তিকরণ কি কি আপনাকে ওর মধ্যে সংযুক্ত করতে হবে। আপনার হচ্ছে রেজিস্টার্ড দলিলের ফটোকপি 1 কপি, যেটা আপনি রেজিস্ট্রি করেছেন, জমিটা কিনেছেন, সেই জমির ফটোকপি। আপনি যার থেকে, মানে আপনার বাবা যার থেকে সম্পত্তিটা কিনেছিল, ওই যে মিনতি সাঁতরা ডেথ সার্টিফিকেট, আপনার যে জমি এত বছর ধরে দখলে রয়েছেন তার একটা প্রমাণ, সেটা আপনি দেবেন। অবৈধভাবে মিউটেশনের প্রিন্ট, মানে প্লট খতিয়ান স্ট্যাটাস, সেইটা দেবেন, মানে যে ব্যক্তি এখন বর্তমানে রেকর্ড করে রয়েছে তার খতিয়ানের ইনফরমেশন স্ট্যাটাসটা আপনি দেবেন। 4 নম্বর, জমির হাল খতিয়ান কপি যদি থাকে, রেকর্ড মানে অর্ডার শিটটাও দেবেন, প্লাস হাল খতিয়ান মানে সার্চিং কপি যদি থেকে থাকে তাহলে আপনি সেগুলো দেবেন। আপনি কোথায় গিয়ে এবার পরবর্তী আপনার পদক্ষেপ কি হবে, এই অভিযোগপত্র নিয়ে ব্লক ল্যান্ড মানে যে অফিস আছে সেই অফিসে গিয়ে জমা দিন, আর একটা রিসিভিং আপনার কাছে রেখে নেবেন। অফিসে শোনার জন্য একটি মিউটেশন রিভিশন ফাইল খোলার অনুরোধ করুন। এটা কি আপনি অফিসে গিয়ে জমা দিয়ে দেন। এবার অফিস আপনাকে এটা জমার উপর অফিস কি করবে, কিছুই করবে না। কেন করবে? তখন আপনাকে বিএলআর এর সাথে গিয়ে যে মিউটেশন রিভিশন ফাইল, এই ফাইলটাকে খোলার জন্য আপনি আবেদন করুন, তাহলে গিয়ে আপনার কেসটা কিন্তু এগোবে। ম্যাক্সিমাম বিএলআর অফিস এখন 2 তলা হয়, 3 তলা হয়, বিভিন্ন রকম হয়। বিএলআর হয়তো 1 তলায় যেই চেম্বারে বসছে তার পাশে কিছুটা দূরে হয়তো রিসিভিং সেকশন, সেখানে গিয়ে আপনি কপি দিয়ে এলেন, বিএলআরও কিছু। আপনি সেখানে গিয়ে কাগজ দিয়ে এলেন, বিএলআর হয়তো কিছুই জানলো না। তো মিউটেশন ডিভিশন ফাইলটাকে খোলার জন্য, মানে এর আলাদা আলাদা প্রত্যেকটা কেসের একটা করে আলাদা আলাদা ফাইল হয়, তো মিউটেশন ডিভিশন কেসের ফাইলটাকে খোলার জন্য আপনাকে আবেদন করতে হবে। এবং যদি তারা না শোনে, তখন হয়তো বিএলআরও আপনাকে গুরুত্ব না দিতে পারে। যদি তারা না শোনে, আপনি এসডিএলআরও বা ডিএলআরও গিয়ে আপিল করতে পারেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, ইনকোয়ারি হোক বা শুনানি হোক, এই দুটোতে আপনাকে কিন্তু প্রপার কাগজপত্র সেখানে প্রেজেন্ট করতে হবে। মানে আপনি যদি সঠিক হন, আপনাকে কিন্তু প্রপার আপনার জমির সম্বন্ধে সবকিছু কাগজপত্র সেখানে দেখাতে হবে। তো আশা করি আমার বুদ্ধিতে বা আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্সের ওপরে যদি চলেন, কোনো রকম সমস্যা হলে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপের আমার নাম্বার দিয়ে দেবো, এবং আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আরও অনেক অভিজ্ঞ ব্যক্তিরাও আছে, তারাও আপনাকে বিভিন্ন রকমভাবে পরামর্শ দিতে পারে। আপনার যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের সকলেরই, চ্যানেলটাকে লাইক করবেন, মানে ভিডিওটাকে শেয়ার করবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। চলুন আজকে এটুকুই।
অনেকটা সময় আপনাদের ওয়েস্ট করলাম, তার জন্য মাফ করবেন। এবং আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা ফার্স্টেই গিয়ে কোনো অ্যাডভোকেটকে ধরি বা কোনো একটা মুহুরির কাছে যাই, গিয়ে আমাদের সমস্যাটা আমরা বলি। বিশেষত বাড়ির যারা মা থাকে, মা কাকিমা যারা থাকে, তারা এই সমস্ত কথা বলতে গিয়ে কেঁদে ফেলে। না, কাদা কাটি তাদেরকে ধরবো না, তাদেরকে ধরলেই যে আমার কাজটা উদ্ধার হয়ে যাবে এটা কিন্তু নয়। তিনি হয়তো অনেক দীর্ঘদিন ধরে হয়তো তিনি এই লাইনে কাজ করছে, তাকে গিয়ে ধরলাম বললাম আমার কেস উদ্ধার হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। ঠিক আছে, আপনি আগে নিজে জানুন যে কেসটাকে নিয়ে আপনাকে কিভাবে চলতে হবে। একটা মোহরি নিয়ে এই কেসটাকে 1.5 বছর ঝুলিয়ে দিল, আপনি কিছুই জানলেন না। যখনই ফোন করছে, আরে দাদা আপনার এই ব্যাপার, যেটা হয় প্র্যাকটিক্যালি, আরে দাদা আপনার এই ব্যাপার, এত জটিল কেস, এই কেস কি এইভাবে চলা যায় নাকি, একটু সময় লাগবে, আজকে অমুক হয়নি, কালকে ম্যাডাম চলে গেছে, কালকে আড়াই বদলি হয়ে গেছে, এই হচ্ছে। কিন্তু না, জিনিসটা হবে, জিনিসটা আপনি যদি বিষয়টা জানেন, তাহলে কোনো মানুষই আপনাকে ঠকাতে পারবে না। চলুন, টাটা, ভালো থাকবেন, আর শুভ উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার, ভালো থাকবেন।